নিঝুম রাস্তার মধ্যে নিজের বাচ্চার জন্য কান্নাকাটি করতে লাগলো। নির্ঝরই যেন তার জীবনের সবটা জুড়ে ছিল। সেই নির্ঝরকে যদি তার থেকে আলাদা করা হয় তাহলে তার জীবনে তো আর কিছুই বেঁচে থাকবে না। এমন সময় ছবি বেগম এসে নিঝুমকে টেনে তোলেন। নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করো না, তোমার ছেলেকে তুমি ফেরত পাবেই। নিঝুম বলে, প্রয়োজনে আমি আইনের সহায়তা নেব, তবুও নিজের সন্তানকে নিজের করে নেব। আবরাজকে কিছুতেই আমার ছেলেকে আমার থেকে আলাদা করে নিতে দেব না। মিজানুর রহমান এসে বলেন, তোমরা শুরু থেকেই ভুল পথে ঘুরছ। এমন রাগারাগি ঝগড়াঝাটি করে কোনো কিছুরই সমাধান হয় না। ভালোভাবে বসেও সব সমস্যার সমাধান করা যায়। নিঝুম বলে, মিস্টার আবরাজ আমার থেকে আমার সন্তানকে আলাদা করে নিয়ে গেলেন, আর আমি শান্তিমতো বসে কথা বলবো? নিঝর কিন্তু তোমার একা সন্তান নয়, নিঝুম ও আবরাজের সন্তান। আর ইসলাম মতে সন্তানের ওপর বাবার অধিকারই সব থেকে বেশি। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে বাচ্চার মায়ের পরিচর্যারও দরকার আছে। একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক জীবনের জন্য বাবা মা দুইজনেরই সান্নিধ্যের দরকার। তাই আমি তোমার সামনে হাত জোড় করে অনুরোধ করছি, নিজের ইগোকে একটু পাশ কাটানোর চেষ্টা করো। তোমাকে আমি মেয়ের মতোই দেখি, তাই বাবা হিসেবে অনুরোধ করব, আমার কথাটা রাখো। ছবি বেগম নিঝুমের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ নিঝুম, উনি একদম ঠিক বলেছেন। এতদিন ধরে আমি তোমার কথা ভেবে তোমার পাশে থেকেছি। তুমি যা চেয়েছো তাতেই সম্মতি দিয়েছি, কিন্তু এবার আমিও তোমাকে অনুরোধ করব, সব কিছু ঠিক করার চেষ্টা করো। নিজেদের মধ্যকার রাগ অভিমান এসব কিছু নিজেদের সন্তানের মাঝে টেনে এনো না। নির্ঝরকে একটা সুন্দর জীবন দাও। মা বাবার মধ্যকার ঝামেলা একটা সন্তানের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের পথে অন্তরায়। আমি তাই আজ নির্ঝরের দাদি হিসেবে তোমার কাছে অনুরোধ রাখবো, এই সম্পর্কটা ঠিক করে নাও। নিঝুম বলে, কিভাবে কিভাবে আমি সব ঠিক করব? মিস্টার আবরাজ তো কোনো কথাই শুনে না, আমার ছেলেকে আমার থেকে আলাদা করে নিয়ে গেলেন। মিজানুর রহমান বলেন, ও যাই করেছে রাগের মাথায় করেছে। দীর্ঘ 5 বছর ধরে ও নিজের সন্তানের থেকে আলাদা ছিল, এই বিষয়টাই ওকে ভাবাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমি আবরাজকে বোঝাবো। আবরাজ এখন রেগে থাকলেও শীঘ্রই বুঝবে বলে মনে করি। নিঝুম কান্নারত স্বরে বলে, আমার শুধু আমার নির্ঝরকে ফেরত চাই, আর কিছু চাই না আমার। মিজানুর রহমান বলেন, আমি তোমার পাশে আছি, তবে তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি আর আবরাজের থেকে নির্ঝরকে আলাদা করতে চাইবে না, তোমাদের মধ্যে যতই মত পার্থক্য থাকুক না কেন। নিজের সন্তানের কথা ভেবে হলেও নিজের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। নিঝুম ভাবনার জগতে হারিয়ে যায়। ছবি বেগম বলেন, রাজি হয়ে যাও নিঝুম, এতে সবার জন্য মঙ্গল হবে। নিঝুম চোখের জল মুছে বলে, বেশ, আমি রাজি। আবরাজ নির্ঝরকে নিয়ে একটা ফ্ল্যাটে এসেছে, কিন্তু নির্ঝর এখনো পর্যন্ত কেঁদে চলেছে এবং বলছে সে তার মায়ের কাছে যেতে চায়। আবরাজ নির্ঝরকে বোঝানোর জন্য তার গালে হাত রেখে বলে, এমন করো না বাবু, বাবা যে তোমার সাথে একটু সময় কাটাতে চায়। আম্মু, আম্মুকেও এনে দাও না বাবা, আম্মুকে ছাড়া যে আমি থাকতে পারবো না এখানে। আবরাজ দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় কলিং বেল বেজে ওঠায়। সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। সাথে সাথে তার মামা মিজানুর রহমান ফ্ল্যাটে প্রবেশ করে। আবরাজ তাকে দেখে বলে, মামা তুমি? কিছু জরুরি কথা বলতে এলাম। জি বলো। তোমার ছেলে কই, কেমন আছে এখনো? আবরাজ হতাশ স্বরে বলে, ও বিছানায় বসে আছে, সমানে কেঁদে চলছে আর বলছে ওর মায়ের সাথে দেখা করতে চায়। মিজানুর রহমান স্মিত হেসে বলেন, এমনটাই তো হবারই ছিল। ছোটবেলা থেকেই তো ওর মায়ের কাছে বড় হয়েছে, তাই স্বাভাবিকভাবেই মায়ের প্রতি ওর বেশি অ্যাটাচমেন্ট থাকবে। আবরাজ ব্যথিত স্বরে বলে, কিন্তু ও তো আমারও সন্তান, আমার রক্ত বইছে ওর শরীরে, ওর ওপর কি আমার কোনো অধিকার নেই? থাকবে না কেন? অবশ্যই আছে। তবে তোমাকে এটাও বুঝতে হবে ওর জন্য ওর মায়ের প্রয়োজনীয়তা কতটা বেশি। মানছি নিঝুম তোমার থেকে এতগুলো বছর তোমার সন্তানের কথা লুকিয়ে অনেক বড় অন্যায় করেছে, কিন্তু এখন যদি তুমিও সে একই ভুল করো তাহলে সেটা আরও বড় অন্যায় হয়ে যাবে। আমি তাই তোমাদের একটা ভালো প্রস্তাব দিচ্ছি, তোমরা নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির জন্য নিজেদের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। ওর কথা ভেবে হলেও সব ঠিক করার চেষ্টা করো। আবরাজ বলে, আমি তো সব কিছু ঠিকই করতে চাই, কিন্তু নিঝুম, ও তো ঝামেলা করছে, ও তো চায় আমার ছেলের থেকে আমাকে বিচ্ছিন্ন রাখতে। আমার নিঝুমের সাথে কথা হয়েছে, নিঝুম আমায় কথা দিয়েছে ও নিজের সন্তানের স্বার্থে সব কিছু ঠিক করতে রাজি আছে। ও সত্যি এ কথা বলেছে? তাই আমিও তোমাকে অনুরোধ করব, নিঝুমের ভুলের পুনরাবৃত্তি আর তুমি করো না।
যদি নির্ঝরের ভালো চাও তাহলে নিজেদের মধ্যকার বিভেদ দূরে ঠেলে নিজেদের সন্তানের স্বার্থে এক হয়ে যাও। আবরাজ ক্রন্দনরত নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বেশ, নিজের ছেলের ভালোর জন্য যা করা লাগবে আমি তাই করব। দীর্ঘ বহু বছর পর শান্তিপূর্ণভাবে একে অপরের পাশাপাশি বসে আছে নিঝুম ও আবরাজ। তাদের মাঝখানে হাসি মুখে বসে বসে চকলেট খাচ্ছে নির্ঝর। মিজানুর রহমান তাদের দুইজনের এই মিলনের অনুঘটক হিসেবে কাজ করেছেন। বর্তমানে খানভিলায় বসে আছে তারা সবাই। ছবি বেগম সবার জন্য চা নিয়ে আসেন। মিজানুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, বেশ সুন্দর খেতে হয়েছে। ছবি বেগম মৃদু হাসেন। মিজানুর রহমান আর একটা চুমুক দিয়ে বলেন, এবার আসল কথায় আসি। আবরাজ ও নিঝুমের দুইজনের পূর্ণ অধিকার আছে নির্ঝরের ওপর, তবে কর্মসূত্রে আবরাজকে আবার লন্ডনে ফিরতে হবে। অন্যদিকে নিঝুমও এখানে হাসপাতালে ডাক্তার হিসেবে আছে, তাই তাদের মধ্যকার এই দূরত্বের প্রভাব তাদের সন্তানের ওপর যেন না পড়ে, সেটা আমাদের ভাবতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার নির্ঝর ও নিঝুমও আবরাজের সাথে লন্ডনে যাবে। নিঝুম বলে, কিন্তু আমার পেশা, এ নিয়ে চিন্তা করতে হবে না। আমি ইতিমধ্যেই লন্ডনের একটা হসপিটালে কথা বলে রেখেছি। আমার রেকমেন্ডেশনে ওখানে তোমার জব হয়ে যাবে। তাছাড়া নিজের ছেলের কথাও ভাবো। লন্ডন হলো বিশ্বের অন্যতম সেরা শহর। ওখানে গেলেও অনেক ভালো সুযোগ পাবে জীবনে। সিলেটে সেটা সম্ভব নয়। ছবি বেগম বলেন, আমার মনে হয় উনি ঠিকই বলছে। তুমি আর চিন্তা করো না, রাজি হয়ে যাও। নিঝুম নির্ঝরের দিকে তাকিয়ে বলে, বেশ, এতে যদি আমার ছেলের ভালো হয় তাহলে আমি রাজি আছি। মিজানুর রহমান বলেন, বেশ, তাহলে আমি দ্রুতই তোমাদের লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আবরাজ, তুমি কবে ফিরবে? আবরাজ বলে, এবার আমি সপরিবারে লন্ডনে ফিরতে চাই। আবরাজের কথায় নিঝুম তার দিকে তাকায়। আবরাজও তাকিয়েছিল নিঝুমের দিকে। দুইজনের চোখাচোখি হয়। দুইজনের চোখে আর আগের মতো রাগ আক্রোশ নেই, বরং নিজের সন্তানের কথা ভেবে সমঝোতার বার্তায় শোভা পাচ্ছে দুইজনের চোখে। এখন যেই লন্ডনে তাদের জীবনের ঝামেলা কেন্দ্রভূত হয়েছিল, সেই লন্ডনে কি আবার তাদের জীবন সুন্দর করে সাজিয়ে দিতে চলেছে, সেটাই এখন দেখার। নিঝুম ও নির্ঝরকে নিয়ে লন্ডনের মাটিতে পা রাখলো আবরাজ। নিজের শহরে নিজের পরিবারকে নিয়ে আসার পর তার ভীষণ ভালো লাগছে। প্লেন থেকে নামার পরই তারা গাড়িতে উঠে পড়েছে। লন্ডনের ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে আবরাজের গাড়ি। নির্ঝর অবাক চোখে জানালা দিয়ে লন্ডন শহরটাকে দেখছে। এই যেন সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা তার কাছে। সিলেটের গ্রামীণ পরিবেশে বড় হবার পর এখন লন্ডনের মতো এত জাঁকজমকপূর্ণ শহর তার কাছে বড্ড অচেনা। জানালা দিয়ে দেখছে আর নিঝুমকে একের পর এক প্রশ্ন করে চলেছে। নিঝুমও বিরক্ত না হয়ে শান্ত থেকে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মা ছেলের এই সব কাণ্ড আবরাজেরও চোখে পড়ছে। গাড়ি চালাতে চালাতে আর চোখে সে সবটাই দেখছে এবং এক চিলতে স্মিত হাসি দেখা যাচ্ছে তার ঠোঁটের মাঝে। আবার একটু আফসোসও হচ্ছে, আজ যদি ছোট থেকে নির্ঝর তার সাথে থাকতো তাহলে তার সাথেও হয়তো নির্ঝরের এমনই সুন্দর একটা বন্ধন তৈরি হতো। অবশেষে কয়েক ঘন্টার যাত্রার পর গাড়ি এসে থামে ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের অবস্থিত আবরাজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে। নিঝুম নির্ঝরকে নিয়ে গাড়ি থেকে নামে। নির্ঝর গাড়ি থেকে নেমে অবাক চোখে চারিদিকে তাকায়। এতপর নিঝুমের উদ্দেশ্যে বলে, এখন থেকে কি আমরা এখানেই থাকবো আম্মু? নিঝুম বলে, হ্যাঁ সোনা, এখন থেকে আমরা এখানেই থাকবো। আবরাজ গাড়ির জানালা থেকে নিঝুমের দিকে অ্যাপার্টমেন্টের চাবি বাড়িয়ে দিয়ে বলে, তুমি নির্ঝরকে নিয়ে ভেতরে যাও, আমি গাড়িটা গ্যারেজে রেখে আসছি। আচ্ছা। নিঝুম এরপর আবরাজের কথা মতো নির্ঝরকে সাথে নিয়ে ভেতরের দিকে যায়। চাবি খুলে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই পুরাতন সব কথা মনে পড়ে যায়। সেই প্রথমবার যখন সে লন্ডন শহরে পা রেখেছিল, এতপর আবরাজের সাথে কাটানো কিছু স্মৃতি, এসব ভেবেই নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। এরই মাঝে আবরাজ ফোনে কারো সাথে কথা বলতে বলতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সে বলছিল, হ্যাঁ মামা, আমরা সবাই সাবধানে লন্ডনে পৌঁছে গেছি। তুমি কি এখন নিউ ইয়র্কে? বিপরীত দিক থেকে মিজানুর রহমান বলেন, হ্যাঁ, আমি তো অনেক আগেই পৌঁছে গেছি। আচ্ছা, তোরা তাহলে সাবধানে থাক আর ঝগড়াঝাটি করিস না বাবু। আমি বারবার তোদের মাঝে মিল করানোর জন্য এত বুড়ো বয়সে ছোটাছুটি করতে পারবো না। আবরাজ নিঝুমের দিকে তাকিয়ে বলে, তুমি চিন্তা করো না মামা, আমাদের মাঝে আর কোনো ঝামেলা হবে না। নিঝুম আবরাজের কথা শুনে তার দিকে তাকাতেই দুজনের আবারও চোখাচোখি হয়। আবরাজ তার মামাকে বিদায় জানিয়ে ফোনটা রেখে দেয়।
নিঝুম তার হাতে থাকা ব্যাগগুলোর দিকে ইশারা করে বলে ওঠে, এগুলো কোথায় রাখবো? আমাদের রুমে গিয়ে রাখো। আমাদের রুমে? আমাদের রুমে। নিঝুম বুঝতে পারে আবরাজ তার রুমের কথাই বলছে। নিঝুম আর কথা না বাড়িয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আবরাজের রুমে রেখে দেয়। নির্ঝর এত দীর্ঘ যাত্রার পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে নির্ঝরকে ঘুম পাড়িয়ে দেয়। এতপর ঘুমন্ত নির্ঝরের মাথায় হাত বোলাতে থাকে। একটু পর আবরাজ রুমে এসে বলে, নির্ঝর ঘুমিয়ে পড়েছে? এরপর তাদের মাঝে কিছু সময়ে নীরবতা কাজ করে। আবরাজ টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায়। এতপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সে নিঝুমের উদ্দেশ্যে বলে, তুমিও যাও, ফ্রেশ হয়ে এসো, ঘুমিয়ে পড়ো। নিঝুম বলে, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। আপনার মামা তো বলল এখানকার কোনো হাসপাতালে আমার জবের ব্যবস্থা করেছেন। তার কি হলো? এ ব্যাপারে চিন্তা করো না, মামা আমায় সব বলে দিয়েছেন। কিছু ফর্মালিটিস পূর্ণ করা বাকি আছে, আশা করি এই সপ্তাহের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। আর একটা কথা বলতে থাকো, সিলেটে তো নির্ঝরকে দেখে রাখার জন্য চাচি ছিল, তাই আমি নিশ্চিন্তে ওকে বাসায় রেখে হাসপাতালে চলে যেতাম। কিন্তু এখানে তো আপনিও অফিসে যাবেন আর আমাকেও হসপিটালে যেতে হবে, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে যে নির্ঝরের খেয়াল কে রাখবে। এটা নিয়েও তোমায় ভাবতে হবে না। আমি ভেবেছি নির্ঝরকে এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেব। এখানকার স্কুলগুলোয় ডে কেয়ার সিস্টেম চালু আছে। সারাদিন বাচ্চারা স্যার ম্যাডামের তত্ত্ব অবধানেই থাকে। কিন্তু নির্ঝর কি এই অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারবে? সন্তানের ভালো ভবিষ্যতের জন্য তো আর এর বিকল্প নেই। তবে নির্ঝরের যাতে কোনো অসুবিধে না হয় সেই ব্যবস্থা আমি করব। ওর একটা বন্ধুর দরকার। তোমার মার্কস আর এলিনার কথা মনে আছে নিঝুম? হ্যাঁ, মনে থাকবে না কেন? ওরা তো আপনার কত ভালো বন্ধু। ওদের বিয়েতেও তো আমি ছিলাম। আবরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, মার্কস আজ আর পৃথিবীতে নেই। নিঝুম ভীষণ অবাক হয় কথাটা শুনে। আবরাজ বলতে থাকে, কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মার্কসের মৃত্যু হয়েছে। এলিনা এখন ওর ছেলে ইলেক্সকে নিয়েই জীবন কাটাচ্ছে। ইলেক্সও আমাদের নির্ঝরের বয়সী। ও এখানকার একটা স্কুলে পড়ে। আমরা আমাদের নির্ঝরকেও ওই স্কুলে ভর্তি করাতে পারি। তাহলে তো ভালোই হয়। তুমি ফ্রেশ হয়ে একটু ঘুমাও, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। আমি না হয় রান্নাটা করে নিই। না, এমনিতে অনেক জার্নি করেছো, এখন আর কষ্ট করে রান্না করতে হবে না। আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। আবরাজের এই কেয়ারিং ব্যাপারটা ভীষণ ভালো লেগে যায় নিঝুমের। সেও আর না করে না। কিছুদিন পর নির্ঝরকে সাথে নিয়ে আজ ইস্ট লন্ডনের স্বনামধন্য একটা স্কুলে এসেছে নিঝুম আর আবরাজ। উদ্দেশ্য তাকে এখানে ভর্তি করানো। এই কদিনে নিঝুম ও আবরাজ নির্ঝরের স্বার্থেই একে অপরের সাথে আপোস করে নিয়েছে। তবে এখনও তাদের সম্পর্কটা খুব একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হয়নি, বরং তাদের সম্পর্ক অনেকটা নির্ঝরের বাবা মা পর্যন্তই সীমিত। যেন তারা বিবাহিত দম্পতি হিসেবে না, কেবল সন্তানের পিতামাতা হিসেবে জীবনযাপন করছে। নির্ঝরকে নিয়ে স্কুলে আসলে স্কুলের প্রিন্সিপাল মিসেস টেরেসা তাদের সাথে সাক্ষাৎ করেন। আবরাজ মিসেস টেরেসাকে বলেন, হ্যালো মিসেস টেরেসা, আমি আবরাজ চৌধুরী। এলিনা নিশ্চয় আপনাকে আমার কথা বলেছে। বছর 50-এর বিচক্ষণ নারী মিসেস টেরেসা বলেন, ও হ্যাঁ, আপনি তো আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাতে চান, তাই না? জি, তা কোথায় আপনার ছেলে? ওকে একটু সামনে নিয়ে আসুন, আমি ওর সাথে কথা বলে দেখি। নিঝুম নির্ঝরকে বলে, নির্ঝর, উনি তোমার ম্যাম, ওনাকে সালাম দাও। নির্ঝর বলে, আসসালামু আলাইকুম ম্যাম। মিসেস টেরেসাকে কিছুটা বিরক্ত লাগে। তিনি বলেন, আমাদের লন্ডনে এসব গ্র্যাটিংস চলে না, ওকে হ্যালো বলতে শেখাবেন। নিঝুম বলে, আমরা লন্ডনে এসেছি সেটা ঠিক আছে, তার মানে এই নয় যে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় আচারকে ভুলে যাব। মিসেস টেরেসা বিরক্ত হন। তিনি ইংলিশে নির্ঝরকে কিছু প্রশ্ন করেন, কিন্তু নির্ঝর ইংলিশ তেমন একটা ভালো না বোঝায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মিসেস টেরেসা বলেন, ও ইংরেজি পারে না নাকি? আবরাজ বলে ওঠে, আসলে ও ছোটবেলা থেকে আমাদের দেশে মানুষ হয়েছে, তো তাই আর কি। মিসেস টেরেসা এবার নিঝুমের দিকে তাকিয়ে বলেন, নিজের ছেলেকে ইংরেজিও শেখাতে পারেনি, ওকে এই স্কুলে ভর্তি করিয়ে কি করব? শুধু এই স্কুল কেন, লন্ডনের কোনো স্কুলেই তো ওকে নেবে না। ও তো আমাদের পড়া কিছুই বুঝবে না। জানি না কেমন মা এনারা, নিজেরাও ইংরেজি জানে না, নিজেদের বাচ্চাদেরও শেখায় না, আর দুনিয়ার থার্ড ক্লাস কান্ট্রি থেকে ইউকেতে এসে নিজেদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে চায়। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে কিছু বলতে যাবে, তার আগে আবরাজ বলে ওঠে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিসেস টেরেসা, আমার ওয়াইফ একজন ডক্টর, ওর যোগ্যতার ব্যাপারে আপনি কিছু জানেন না, ওর ব্যাপারে
আর একটা খারাপ কথা আমি বরদাস্ত করব না। আবরাজ রেগে মেগে নির্ঝরকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। নিঝুমও আসে তার পেছন পেছন। আবরাজ রাগান্বিত স্বরে বলে, যে স্কুলের শিক্ষকই এমন, যে মানুষকে প্রাপ্য সম্মানটাই দিতে পারে না, সেখানে আমাদের ছেলেকে কি শিক্ষা দেবে? আমি নির্ঝরকে এখানে পড়াবো না, ওকে অন্য কোথাও ভর্তি করাবো। আবরাজের মুখে এহেন কথা শুনে নিঝুম অবাক হয়। শুধুমাত্র তাকে অপমান করেছে, তার জন্য আবরাজ নির্ঝরকে এই স্কুলে ভর্তি করালো না। নিঝুমের কাছে এই বিষয়টা খুব ভালো লাগলো। তার মুখে দেখা গেল হাসির রেখা। এরই মধ্যে আবরাজ গাড়িতে উঠে নিঝুমকে বলল, চলো আরও কয়েকটা স্কুল ঘুরে দেখি। যে স্কুলে মানুষকে প্রাপ্য সম্মান দেওয়া হয় সেরকম কোনো স্কুলেই আমাদের ছেলেকে আমরা ভর্তি করাবো। নিঝুম মাথা নাড়িয়ে সহমত জানায়। নির্ঝরকে অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে আসে নিঝুম ও আবরাজ। অ্যাপার্টমেন্টে ফিরে এসে আবরাজ নিঝুমকে বলে, আজকের লাঞ্চটাও বাইরে গিয়ে করি, কি বলো? নিঝুম বলে, আজ না হয় আমি কিছু একটা রান্না করি। আবরাজ কিছু একটা ভেবে বলে, সেটা ঠিক আছে, কিন্তু আগের মতো শুটকির কোনো আইটেম করো না প্লিজ। বলে আবরাজ হেসে ফেলে। নিঝুমের মুখ কিছুটা গম্ভীর ছিল। আবরাজ হাসি থামিয়ে বলে, তুমি কি আমার কথা শুনে রাগ করলে নাকি? এবার নিঝুমও হেসে ফেলে আর বলে, না রাগ করিনি, অসুবিধা নেই, আমি আজ না হয় চিকেনের কোনো রেসিপি করব। নির্ঝর চিকেন খেতে অনেক পছন্দ করে, তাই নাকি? বাহ, আমার ছেলে তো একদম আমার মতোই হয়েছে। আমারও তো চিকেন অনেক পছন্দ, তাহলে তো ভালোই। আপনি যান, নির্ঝরের সাথে একটু সময় কাটান, আমি চিকেন করে নিয়ে আসছি। আবরাজ নিঝুমের কথা শুনে নির্ঝরের পাশে তার রুমে গিয়ে বসে। দুই বাবা ছেলে অনেকক্ষণ গল্প গুজব করে। নির্ঝর আবরাজের কাছে লন্ডন শহরের ব্যাপারে অনেক কিছু জানতে চায়। আবরাজও ধৈর্য সহকারে নির্ঝরের সাথে অনেক কিছু শেয়ার করে। একই সাথে তাকে ভালোভাবে ইংরেজি শেখানোর দায়িত্ব আবরাজ নিয়ে নেয়। যদিও নিঝুমও ইংরেজি জানে, তবে বাংলাদেশে বড় হওয়ায় নির্ঝরের তেমন একটা ইংরেজি শেখা হয়নি। বাংলাদেশের 5 বছরের বাচ্চারা কি এত ভালো ইংরেজি পারে নাকি? টুকটাক যা একটু বলে। ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট হলে সেটা ভিন্ন কথা। তবে যেহেতু এখন নির্ঝরকে লন্ডনে থাকতে হবে, তাই তার ইংরেজি শেখা অন্তত জরুরি। তাদের আলাপচারিতার মাঝে নিঝুম এসে বলে, লাঞ্চ তৈরি হয়ে গেছে। এতপর বাবা ছেলে মিলে চলে যায় ডাইনিং টেবিলে। নিঝুম তাদের খাবার পরিবেশন করে। আবরাজ নিঝুমকে উদ্দেশ্য করে বলে, তুমিও আমাদের সাথে বসে পড়ো, আমি তোমাকে খাবার পরিবেশন করে দিচ্ছি। আবরাজের মুখে এই কথা শুনে নিঝুম ভীষণ খুশি হয় এবং খাবার খেতে বসে পড়ে। আবরাজ নিজে নিঝুমকে খাবার পরিবেশন করে দেয়। এতপর পরিবারের সবাই একসাথে লাঞ্চ করতে শুরু করে। খাবার খেতে বসে বার কয়েক আবরাজ ও নিঝুমের মধ্যে চোখাচোখি হয়, যেন তারা সত্যিই নিঝরের বাবা মা থেকে এখন ধীরে ধীরে নিজেদের সম্পর্কের দিকে অগ্রসর হয়ে চলেছে। সময় কেটে যায় চোখের পলকে, নদীর স্রোতের মতো বয়ে চলে অবিচল। এখানেও তেমন সময় থেমে থাকেনি, ধীরে ধীরে অনেক এগিয়ে গেছে। নিঝুমদের লন্ডনে আসার পর মাস 3 পার হয়েছে। এই 3 মাসে অনেক পরিবর্তনই লক্ষ্য করা গেছে। নিঝুম এখন লন্ডনের একটা প্রাইভেট হসপিটালে ডাক্তার হিসেবে যোগ দিয়েছে। এখানে সে নিজের ক্যারিয়ারে ফোকাস করেছে। আবরাজও নিজের অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে গেছে। এদিকে ছোট্ট নির্ঝরও নিজের নতুন স্কুলে পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়েছে। যদিও বা নিঝুম ও আবরাজের সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, আগের মতো দা কুমড়া সম্পর্ক তাদের আর নেই, বরং তারা একে অপরকে অনেক ক্ষেত্রে সাহায্য করে। নিজেদের মধ্যকার মন কষাকষিও তারা অনেক অংশে কাটিয়ে নিয়েছে। তবে বাস্তব সত্য হচ্ছে, বর্তমানের পৃথিবীর কর্মব্যস্ত সময়ে পরিবারগুলো একে অপরকে দেওয়ার মতো যথেষ্ট সময় পায় না। তারা যেন কৃত্রিম পৃথিবীর এই কৃত্রিম রূপেই জড়িয়ে যাচ্ছে। আর সেই রকমই দেখা যাচ্ছে এই ছোট্ট পরিবারটার ক্ষেত্রেও। তাই তো তারা এখন একে অপরের সাথে সময় কাটানোর তেমন সময় পায় না। তবে এরই মধ্যে হঠাৎ করে নির্ঝরের স্কুলে গ্রীষ্মকালীন ভ্যাকেশন দেওয়া হলো। নির্ঝর তার নতুন বন্ধুদের কাছে শুনেছে তারা সবাই এই সময় নিজেদের পরিবারের সাথে কোথাও না কোথাও ঘুরতে যায়। এটা শুনে তার শিশু মনে প্রভাব পড়েছে। তাই তো আজ রাতে ডিনারের সময় খেতে বসে সে আবরাজ ও নিঝুমের উদ্দেশ্যে বলল, আমার সব বন্ধুরা সামার ভ্যাকেশনে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, আমিও যেতে চাই। আবরাজ বলে, এটা তো অনেক ভালো কথা, ঘুরতে গেলে মনও ভালো হয়। আমিও ভাবছি আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত, তুমি কি বলো নিঝুম? নিঝুম বলে, প্রস্তাবটা মন্দ নয়, আমরা চাইলেও কোথাও একটা ঘুরতে যেতে পারি। নির্ঝরের তো এই স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, এই জীবনটা ভালো লাগছে না। আমিও প্রফেশনাল জীবনে অনেক ব্যস্ত হয়ে পড়েছি, এসব থেকে একটু মুক্তির দরকার।
তাহলে এবার আমরাও সামার ভ্যাকেশনে সবাই মিলে ঘুরতে যাব। আবরাজের এই প্রস্তাব শুনে নির্ঝর বলে ওঠে, ইয়াহু। নিঝুম বলে, বেশ, আমি হাসপাতালে কথা বলে দেখব ছুটি ম্যানেজ করা যায় কিনা। কিন্তু আমরা যাবোটা কোথায়? আবরাজ কিছুটা ভেবে বলে, কর্নওয়ালে। কর্নওয়ালের নাম শুনে নির্ঝর উত্তেজনায় চিৎকার করে ওঠে, কর্নওয়াল? বাবা, ওখানে কি সমুদ্র আছে? আমার বন্ধুরা বলেছে ওখানে অনেক বড় বড় সমুদ্র তীর আছে। আবরাজ হেসে মাথা নাড়ল, হ্যাঁ আছে। কর্নওয়াল খুব সুন্দর জায়গা। সমুদ্র তীর, পাহাড় আর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে গেলে এর চেয়ে ভালো জায়গা আর নেই। নিঝুম বলে, কিন্তু কর্নওয়ালে তো অনেক দূর, আমরা কিভাবে যাব? ফ্লাইট নেব নাকি গাড়ি নিয়ে যাব? আবরাজ একটু ভেবে বলে, গাড়ি নিয়েই যাই। রোড ট্রিপের মজাই আলাদা। পথে পথে ছোট ছোট শহর আর প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবো। নিঝুম মাথা নাড়ে, বেশ, তাহলে আপনার গাড়ির প্ল্যানটাই ঠিক। তবে নির্ঝরের জন্য কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। ঠিক আছে, কাল আমি অফিস থেকে ফিরে গাড়ি সার্ভিস করিয়ে নিয়ে আসবো। তুমি আর নির্ঝর বাকিটা সামলাবে। আবরাজ বলে, কিছুদিন পর সকাল থেকে ঘর জুড়ে এক অন্যরকম ব্যস্ততা। নিঝুম ছোট্ট একটা লিস্ট করে নেয়, যেখানে ভ্রমণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা দেওয়া আছে। নির্ঝরও তার খেয়াল সামগ্রী আর প্রিয় বইগুলো ব্যাগে ভরতে ব্যস্ত। আবরাজ সকালে গাড়ি সার্ভিসিং করিয়ে বাড়ি ফিরে বলে, সবাই রেডি তো? আমাদের ঠিক সময়ে বের হতে হবে। নিঝুম বলে, হ্যাঁ, আর মাত্র কয়েকটা জিনিস ব্যাগে ভরলেই আমি রেডি। বিকেল নাগাদ তারা গাড়ি নিয়ে রওনা দিল। নির্ঝর পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। নিঝুম আর আবরাজ সামনের সিটে বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে। নির্ঝরও এই ট্রিপ নিয়ে অনেক এক্সাইটেড ছিল। তার ভীষণ ভালো লাগছিল নতুন একটা জায়গা ঘুরতে যাবে এটা ভেবে। সে তার মা বাবাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল, আর নিঝুম ও আবরাজ ধৈর্য সহকারে সেসব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। আবরাজ ও নিঝুম তাদের ছেলে নির্ঝরকে নিয়ে অবশেষে এক দীর্ঘ যাত্রা শেষে উপস্থিত হলো কর্নওয়ালে। কর্নওয়ালের পথে পৌঁছানোর পর চারপাশের সৌন্দর্য যেন নিঝুম আর আবরাজ এবং নির্ঝরের ক্লান্তি দূর করে দেয়। সূর্য তখন ধীরে ধীরে দিগন্তে ঢলে পড়ছে, আর কর্নওয়ালের মনোরম প্রকৃতি যেন এক শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ ঘাসের গালিচা, দূরে ছোট্ট ছোট্ট পাহাড়, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পাথরের প্রাচীন কুটির। গাড়ি থেকে নেমেই নির্ঝর চিৎকার করে বলে উঠল, ও আম্মু, এটা তো ছবির মতো সুন্দর। আমরা কি আজকে এখানেই থাকবো? নিঝুম হেসে বলল, হ্যাঁ সোনা, এখানেই। তবে প্রথমে আমাদের কটেজটা খুঁজে বের করতে হবে। আবরাজ গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা কাগজ বের করে বলল, কটেজের নাম সানফ্লাওয়ার রিট্রিট। এটাই আমাদের ঠিকানা। গুগল ম্যাপে দেখা যাক, এখান থেকে খুব বেশি দূরে নয়। গাড়ি আবার স্টার্ট দিল। নির্ঝর জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে গুনগুন করে গান গাইছিল। কিছুক্ষণ পর তারা এক শান্ত পাথরের রাস্তা ধরে এগোতে শুরু করলো। রাস্তার পাশে গাছগুলো যেন হাত বাড়িয়ে তাদের স্বাগত জানাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তারা কটেজে পৌঁছে গেল। ছোট্ট কিন্তু অন্তত সুন্দর এই কটেজটি হলদে রঙের দেওয়ালে ঘেরা। তার চারপাশে সূর্যমুখী গাছের সারি যেন এক নামকরণে আরও মানানসই করে তুলেছে। নির্ঝর দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকতে গেল। নির্ঝর উত্তেজিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে বলল, বাবা, ভেতরে চলো, দেখি কটেজের ভেতরটা কেমন। কটেজের দরজা খুলতে ভেতরের উষ্ণ পরিবেশ তাদের মন ভরিয়ে দিল। কাঠের মেঝে, উঁচু ছাদের নকশা করা কাঠের কাঠামো, আর এক কোণে বড় একটা ফায়ারপ্লেস দেখে নিঝুম বলল, এটা তো একেবারে ছবির মতো জায়গা। আবরাজ লাগেজগুলো আনতে লাগলো, আর নির্ঝর ইতিমধ্যে ঘরের প্রতিটি কোণা ঘুরে দেখছিল। সে ভীষণ আগ্রহ নিয়ে বলল, আমাদের রুম কোনটা আম্মু? নিঝুম হাসি মুখে বলল, আমাদের রুম ওই জানালার পাশেরটা, সেখান থেকে সূর্যাস্ত দেখা যাবে। নির্ঝর দৌড়ে রুমে ঢুকে জানালার কাছে দাঁড়ালো। জানালা দিয়ে দূরের পাহাড় দেখা যাচ্ছিল, আর তার নিচে ছড়িয়েছিল সবুজের চাদর। সে মুগ্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। নিঝুম আর আবরাজ ব্যাগ থেকে জিনিসপত্র বের করে রাখছিল। হঠাৎ আবরাজ বলল, নিঝুম, চলো আজ একটু তাড়াতাড়ি ডিনার করে নিই। এত লম্বা জার্নির পর একটু বিশ্রাম দরকার। নিঝুম সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, নিচে মনে হয় একটা ক্যান্টিন আছে, সেখানেই আমরা গিয়ে খেয়ে আসি, চলুন। রাতে তারা একসাথে ডিনার করলো। নির্ঝর তার ট্রিপ নিয়ে এতটাই উত্তেজিত ছিল যে একের পর এক গল্প বলতে লাগলো। তার চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা গেল। নিঝুম আর আবরাজের মন ভরে গেল।
ডিনারের পর সবাই একসাথে ফায়ার প্লেসের সামনে বসে চা খেতে খেতে গল্প করলো। আবরাজ হঠাৎ বলল, কাল কিন্তু আমরা খুব ভোরে উঠব, এখানকার বিখ্যাত পাহাড়গুলো দেখতে যেতে হবে। নির্ঝর খুশিতে হাততালি দিয়ে বলল, আমি কাল সব থেকে আগে উঠব, আমার ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখবো। রাত গভীর হলে সবাই রুমে চলে আসলো। জানালার বাইরে তখন চাঁদের আলোয় চারপাশ স্নান করছে। নির্ঝর তার বিছানায় শুয়ে জানালার বাইরে তাকে মুগ্ধ চোখে বলল, এই জায়গাটা যেন স্বপ্নের মতো। পরের দিন ভোরে তারা সবাই উঠে তৈরি হয়ে নিল। সূর্যের প্রথম আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ল, তারা গাড়ি নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। কর্নওয়ালের পাহাড়গুলো এতটাই বিশাল এবং মনোমুগ্ধকর যে একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না। নির্ঝর আনন্দে লাফাতে লাফাতে বলল, এটা সত্যি অসাধারণ, আমরা কি এখানে আরও একটু বেশি সময় ধরে থাকতে পারি? আবরাজ বলল, অবশ্যই, তবে আমাদের সব জায়গা ঘুরতে হবে। তারা সকালে নাস্তা সেরে বিভিন্ন স্পটে ছবি তুলল, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো। সারা দিন তারা এভাবে ঘুরে বেড়ালো। তখন তাদের চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। নিঝুম বলল, এই জায়গাটা আমাদের মন আর শরীর দুটোই সতেজ করে দিল। আবরাজ হাসি মুখে বলল, আসলে এই ছুটিটা আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। এটাই তো জীবনের আসল সৌন্দর্য। সবাই এই যাত্রা নিয়ে অনেক খুশি ছিল, তবে নির্ঝর কিছুটা দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, কাল তো আবার আমাদের ফিরে যেতে হবে, তাই না? আবরাজ হেসে বলল, না, কালকেও আমরা এখানে ঘুরবো। নির্ঝর উত্তেজিত হয়ে বলল, সত্যি বাবা, কালও আমরা এখানে ঘুরবো? হ্যাঁ সত্যি, আমার অফিসে আপাতত কোনো জরুরি কাজ নেই, তোমার আম্মুও ম্যানেজ করে নেবে, তাই না নিঝুম? নিঝুম নির্ঝরের হাসি খুশি চেহারার দিকে তাকায়। এখানে থাকার কথা শুনে ছেলেটা কত খুশি হয়েছে, তাই সে আর অমত না করে বলল, হ্যাঁ আমিও ছুটি বাড়িয়ে নেব, কালকের দিনটা এখানে কাটিয়ে আবার আমরা ফিরে যাব। এরপর তারা সবাই মিলে আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন কর্নওয়ালের আকাশ ছিল সুনীল, ঝকঝকে রোদে উদ্ভাসিত। চারপাশে পাখির কিচিরমিচির যেন এক মনোমুগ্ধকর সুরেলা সঙ্গীতের মতো লাগছিল। আবরাজ, নিঝুম এবং নির্ঝর সকালে নাস্তা সেরে তৈরি হয়ে নিল নতুন একটি গন্তব্যের জন্য। আমরা আজ কোথায় যাচ্ছি বাবা? নির্ঝর জিজ্ঞেস করলো, তার চোখে ছিল উত্তেজনার ঝিলিক। আবরাজ মুচকি হেসে বলল, আজ আমরা যাব ল্যান্ডস ইন্টে। এটা কর্নওয়ালের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানগুলির মধ্যে একটি। সাগরের কোল ঘেঁষে এই জায়গাটি এক কথায় অপূর্ব। নিঝুম উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে তো অনেক ছবি তুলতে হবে। নির্ঝর লাফাতে লাফাতে গাড়ির দিকে দৌড় দিল। চলো বাবা, আম্মু দেরি করো না। গাড়ি নিয়ে ল্যান্ডস ইন্টের দিকে রওনা দিল। যাত্রাপথ ছিল অসাধারণ, সবুজ ঘাসে ঢাকা মাঠ আর পাথুরে রাস্তা যেন চোখে প্রশান্তি এনে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল তাদের গন্তব্যে। বিশাল সাগরের ঢেউ, নীল আকাশ আর পাথুরে পাহাড়ের অপূর্ব সমন্বয় দেখে সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। নির্ঝর এক দৌড়ে পাহাড়ের কিনারে পৌঁছে চিৎকার করে বলল, আম্মু এটা দেখো, এই জায়গাটা একেবারে ছবির মতো সুন্দর। নিঝুম হেসে বলল, সত্যিই তো, এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আবরাজ বলল, সাবধানে থেকো নির্ঝর, খাদ কিন্তু অনেক গভীর। তারা পাহাড়ের ওপরে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে বসে পড়ল। দূরে ঢেউয়ের শব্দ আর চারপাশে পাখির ডাক যেন প্রকৃতির এক চমৎকার সঙ্গীত সৃষ্টি করছিল। আমরা কি পিকনিক করতে পারি এখানে? নির্ঝর উত্তেজিত হয়ে বলল। আবরাজ বলল, অবশ্যই, আমি তো কিছু স্ন্যাক্স আর পানীয় এনেছি, চলো এখানে বসে খাই। তারা বসে নাস্তা খেতে লাগলো। চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আবরাজ বলল, জানো নিঝুম, এই ধরনের জায়গাগুলোতে এসে মনে হয় জীবন কত সুন্দর, সব ব্যস্ততা আর ক্লান্তি যেন দূর হয়ে যায়। নিঝুম হেসে বলল, ঠিক বলেছ, প্রকৃতির কাছে আসলে আমাদের মন অনেক শান্ত হয়। নির্ঝর তখন ছোট একটা পাহাড়ের ওপরে বসে সাগরের ঢেউ দেখছিল। তার নিষ্পাপ মুখে আনন্দের ঝিলিক দেখে আবরাজ আর নিঝুমের মুখেও হাসি ফুটে উঠল। এরপর তারা উঠে দাঁড়ালো, সাবধানে পাহাড় বেয়ে নামতে লাগলো। নিঝুম নির্ঝরকে নিয়ে সাবধানে পাহাড় বেয়ে নামছিল। হঠাৎ করে হাত ফসকে যায়। নিঝুম আ বলে চিৎকার করে ওঠে। আবরাজ সঠিক সময় এগিয়ে এসে নির্ঝরকে ধরে নেয়, কিন্তু নিঝুমকে ধরার আগে সে পা পিছলে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। আবরাজ চিৎকার করে বলে ওঠে, নিঝুম।